আমরা যদি শুধু জনসংখ্যা বাড়াই তাহলে সেটা আলটিমেটলি এই সোসাইটির জন্য কোনো ভ্যালু অ্যাড করে না। আমাদের সোসাইটিতে ক্রাইসিস হচ্ছে মানুষ নাই, আছে কিছু জনসংখ্যা, যাদের সংখ্যা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। 1971 সালে সেটা 7 কোটি ছিল, এখন 2026 সালে এসে সেটা হয়তো 20 থেকে 21 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে ড্রাস্টিক্যালি এই বিশাল জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের সোসাইটিতে তো খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ, সম্পদ লুটপাট করা এগুলো তো কমছে না। আমাদের শিক্ষিতের হার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের এই শিক্ষিতের হার বাড়ার সাথে সাথে এদেশের ধর্ষণের পরিমাণ তো ডিক্লাইন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি দুইটাই প্যারালালি আপওয়ার্ড স্লোপিং, ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। তাহলে এই শিক্ষা আসলে আলটিমেটলি কি রেজাল্ট আমাদের দিতে পারছে? আমাদের উৎকর্ষতা সাধিত হচ্ছে, চোখ ধাঁধানো শিল্প উন্নয়ন হচ্ছে, রাষ্ট্রগুলো উন্নত হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর রেজাল্টটা কি? পশ্চিমারা বোমার স্প্লিন্ডারের আঘাতে, MQ-9 রিপার মেলে, অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে, MiG-52 নিক্ষেপ করে, জাতি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মুসলমানদেরকে গণহারে হত্যা করছে, মানবতাকে ধ্বংস করে ফেলছে। হামলা করছে, তারা ধ্বংস করে দিচ্ছে ইরানকে, তারা ধ্বংস করার জন্য বেছে নিয়েছে, বসনিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে হামলা চালিয়েছে, তাদের ক্ষমতার দখলদারিত্ব নেয়ার জন্য, কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নেয়ার জন্য ইউক্রেনে স্প্লিন্টারের আঘাতে ধ্বংস করে তুলছে মানব জীবনগুলো। অথচ তারা বলছে উই আর সিভিলাইজড সোসাইটি, বাট হোয়াট ইজ দ্য আউটকাম, আলটিমেট গোল অফ দি সিভিলাইজড সোসাইটি? দে আর ক্লেইম দ্যাট দে আর মডার্ন সোসাইটি, দে আর দ্য আপগ্রেডিং, কিন্তু আলটিমেটলি এই আপগ্রেডেশন এই সোসাইটিতে বেটার কোনো আউটপুট তো দিতে পারছে না। আমাদের সোসাইটিতে করাপশন তো বন্ধ হচ্ছে না, আমাদের সোসাইটির ওয়েলথগুলো ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না। আমাদের সোসাইটিতে বলা হয়, ব্যানবেজের তথ্য বলে, বিভিন্ন ধরনের জরিপগুলো বলছে, ইন্টারন্যাশনাল জরিপগুলো বলছে, মাত্র 10% মানুষের কাছে এদেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। তো এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় 10% মানুষ 80% সম্পদ জিম্মি করে রাখে, আর বাকি 90% মানুষ মাত্র 20% সম্পদ নিয়ে বেঁচে থাকে। এটা তো ওয়েলথের ডিসেন্ট্রালাইজেশন না? বস্তুবাদী এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সভ্যতার এই যুগে 2026 সালে এসে আমাদেরকে কাউন্ট করতে হয় 6,44,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের প্রতিদিনকার জীবন মান উন্নত করার জন্য, প্রতিদিনের খাবার সংগ্রহ করার জন্য, ন্যূনতম নিডস পূরণের জন্য যে ধরনের অর্থনৈতিক সচ্ছলতা থাকা দরকার ছিল, এই 2026 সালে এসে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ক্যাপিটাল মার্কেট যেখানে শিফটিং হয়ে, লেবার মার্কেট শিফটিং হয়ে ক্যাপিটাল মার্কেটে রূপ নিচ্ছে, সেই সময় এসে আমাদের বলতে হচ্ছে ক্ষুধা দারিদ্র পীড়িত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এটা তো হওয়ার কথা ছিল না। জিডিপি গ্রোথ রেট বেড়ে চলেছে, ক্যাপিটাল মার্কেট হাই ভলিউম হচ্ছে, $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু সেই স্বপ্ন কেন বানচাল হচ্ছে? ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে কি কারণে এই দেশ থেকে $240 বিলিয়ন পাচার করে নেওয়া হলো? বাংলাদেশের মানুষের কাছে সম্পদ নাই কেন? কেন এই সম্পদের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না? হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম এখানে আইডেন্টিফিকেশন না করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে, কিছু মানুষ এগুলোকে কুক্ষিগত করে রেখেছে। যেই সলিউশনগুলো ওয়েলফেয়ার ইকোনমিক্স বলছে, ইসলামিক ইকোনমিক্স বলছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। ক্যাপিটাল ইকোনমিকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সোশ্যাল ইকোনমিকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বাট ইটস এক্সপেরিমেন্টাল ফেইলার ইকোনমিক সিস্টেম। মানুষের সাম্য, মানবিক মর্যাদা এটা দিতে ব্যর্থ হয়েছে তারা ডেমোক্রেসি সেইভাবেই লালন করে যতক্ষণ পর্যন্ত তাদের সুবিধা নাই, সেখানে ডেমোক্রেসি নিয়ে কোনো কথা নাই। মধ্যপ্রাচ্যে ডেমোক্রেসির কথা তারা বলে না, তাদের পক্ষে সাফাই গায়, তাদের অস্ত্র রপ্তানি করে। অথচ আমাদের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ, জনগণের অধিকার, তাদের কথার মূল্য নাই। সেখানে ক্ষমতা যার, তিনি হচ্ছেন সব শাসন করবেন, এই নীতির উপরে পরিচালিত হয়। আলটিমেটলি আমাদের শিক্ষা আমাদের কি মানুষ করে তুলতে পারছে? যদি সেটা তুলতে পারত, তাহলে ইউরোপের দেশগুলোতে সুইসাইডাল রেট গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেত না। তাহলে ইউরোপ আমেরিকাগুলোতে বলতে হতো না, আমেরিকায় 46% জন্মগ্রহণ করে সন্তান, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। সুইডেনে 76% সন্তান জন্মগ্রহণ করার পরে জানে না হু ইজ দেয়ার ফাদার। সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো আপ করছে, ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু করে দিয়ে 56টা দেশে পৃথিবীতে গ্রাজুয়ালি নেগেটিভ পপুলেশনের দিকে চলে যাচ্ছে। সভ্যতা আজ ধ্বংসের দ্বার প্রান্তে, সুইসাইডাল রেট বেড়ে চলেছে। কেন? আমাদের পৃথিবীতে উৎকর্ষ সাধিত হচ্ছে,
যে পৃথিবী উৎকর্ষ সাধিত হচ্ছে, যেই পৃথিবী চোখ ধাঁধানো উন্নয়ন করছে, বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছে, বুর্জ খলিফা তৈরি করে রাখছে, সেই পৃথিবীতে মানুষ কেন বেঁচে থাকতে চায় না? কি কারণে জার্মানিতে সুইসাইডাল রেট অনেক বেশি? কি কারণে? স্বইচ্ছায় মৃত্যুবরণ করাকে আইনগতভাবে বৈধতা দেওয়ার জন্য আইন পাশ করতে হয় পার্লামেন্টে। মানুষ তো বাঁচতে চায় না, স্বইচ্ছায় বাঁচতে চায়, মরতে চায়, এজন্য আইন পাশ করা হচ্ছে জার্মানিতে, জাপানে, ইউরোপিয়ান দেশগুলোতে। কেন? বস্তুগত বিষয়গুলো যদি মানুষের জীবনে শান্তি দিতে পারত, তাহলে এই পৃথিবীতে ধর্মের জন্ম হতো না, কোনো নবী রাসূলের আগমনের কোনো প্রয়োজন হতো না। অশ্লীলতা, বেহায়াপনা অল্প সময়ের জন্য খুবই ভালো লাগে। যৌবনের উত্থাল তরঙ্গের উর্ণিমালার মধ্যে দাঁড়িয়ে হয়তো জীবনকে আনন্দ উপভোগ করার জন্য এটাকেই মনে হয় এটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতায় দীর্ঘস্থায়ী মানুষের মনস্পটে পরাধীনতার শৃঙ্খলে তাকে আবদ্ধ করে ফেলে, সামাজিক বন্ধনগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, নিজেদের মধ্যে আত্মিক সংকট তৈরি করে ফেলছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা এডুকেশনকে গ্রহণ করে দিয়েছি। বর্বর যুগের চাইতে নিজেদেরকে পার্থক্য করি, বিকজ উই আর সিভিলাইজড, উই আর এডুকেটেড, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান সেগ্রিগেট উইথ দোজ পিপল বাই উইথ আস। তাদের সভ্যতা নাই, তারা লেখাপড়া জানতো না, তারা হচ্ছে কিভাবে চাকা আবিষ্কার করতে হয় তা বুঝতো না, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তাদের হাতে ছিল না। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, অনেক কিছু জানি। কিন্তু এই অনেক কিছু জানা আলটিমেটলি কি আমাদেরকে মুক্তি দিতে পারছে না কেন? আমরা অনেক কিছু জেনে ফেলেছি, কিন্তু আলটিমেটলি লেখাপড়ার যে উদ্দেশ্য সেই জায়গা থেকে সরে গিয়ে ওই বস্তুবাদিতা আমরা গ্রহণ করে নিয়েছি। এডুকেশনের মূল উদ্দেশ্যের ব্যাপারে বলা হয়েছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। ইটস হারমোনিয়াস ডেভেলপমেন্ট। যদি হারমোনিয়াস ডেভেলপমেন্ট না হয়, বডি, মাইন্ড অ্যান্ড সোলের কম্বিনেশনে, এডুকেশন তার পারপাসকে সার্ভ করতে পারলো না। এডুকেশন যদি একমাত্র এই জন্যই আমি গেইন করি, অনলি টু অ্যাকুয়ার আ লট অফ ওয়েলথ, এটা যদি আমার একমাত্র পারপাস হয়, তাহলে এই এডুকেশন আলটিমেটলি, আমার শিক্ষা ব্যবস্থা আমাকে আলটিমেটলি কিছু দিতে পারলো না। শিক্ষার উদ্দেশ্যটা হতে হবে মানবিকতা তৈরির জন্য, মানুষের জন্য। সকল প্রকার আবিষ্কার হতে হবে সভ্যতা বিনির্মাণের জন্য। ধ্বংস করার জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই, কল্যাণের জন্য ইসলামের আগমন হয়েছে, ধর্মের আগমন হয়েছে। আমি আপনাদের কাছে এই পয়েন্ট থেকেই কিছু দাবি রাখবো। প্রিয় বন্ধুরা, ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়েছি, ওই ইউনিভার্সিটি হয়তো আমরাও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইউনিভার্সিটির বারান্দায় যাওয়ার সুযোগ দিয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়ার পরে আমরা যখন দেখতে পাই এখান থেকে পড়ে পুলিশ প্রশাসনে জব করছে, ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, টিওনো হচ্ছে, এসটিওনো হচ্ছে, পলিটিক্যাল পাওয়ারগুলো হোল্ড করছে, কিন্তু সেইখানে গিয়ে তারা করাপশন করছে, মানুষের সম্পদ কুক্ষিগত করে রাখছে, মানুষের চোখের কান্না তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। নিজের সন্তানকে ভালো রাখার জন্য, তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার স্বামীকে, পরিবার সংসারকে ভালো রাখার জন্য অপরের সম্পদকে কিভাবে লুটপাট করতে হয় তার নীতিমালা তারা প্রণয়ন করছে। তখন আমাদের মনে আতঙ্ক তৈরি হয়। তখনই ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা দেখা দেয় যে এডুকেশন আমাদের এই পারপাসের জন্য শিক্ষা অর্জন করা উচিত না। আমরা যখন দেখতে পাই এদেশে তো আমাদের সম্পদের কোনো অভাব নাই, পৃথিবীতে আলটিমেটলি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের কোনো অভাব দিয়ে সৃষ্টি করে নাই। মূল অভাবটা হচ্ছে মোরালিটির প্রবলেম। এই মোরালিটিকে যদি ঠিক করা যায় একটা সোসাইটির মধ্যে, তাহলে সব প্রবলেমগুলো রিডিউস করা সম্ভব। আমাদের যে ক্রাইসিসগুলো দিনের পর দিন তৈরি করে রাখা হয়েছে, এটা ম্যানমেড একটা ক্রাইসিস তৈরি করে রাখা হয়েছে। এই ক্রাইসিস দূর করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে প্রবলেমের কথাগুলো বলা হচ্ছে, এগুলো কেন? কিছু মানুষের জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট করা হয়েছে। আজকে বাংলাদেশে দেখেন অর্থনৈতিক এক বিশাল সমস্যা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, অথচ রাজনৈতিক ব্যক্তিবর্গ তার রাজনৈতিক চরিত্র হাসিলের জন্য এটু সাধারণ মানুষদেরকে জানতে দিচ্ছে না। ব্যাংক লুটপাট করা হয়েছে, ব্যাংকিং খাত থেকে একটা গ্রুপ এই চিটাগাঙের, তারা 1,75,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে উইথড্র করেছে। এই দেশ পরিচালনার জন্য যে বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেটগুলোর আয়ের সোর্স হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা, আর একটা সেগমেন্ট হচ্ছে ঋণ নেয় সরকার। এই ঋণ হচ্ছে দুই খাত থেকে আসে, এক্সটার্নাল সোর্স অ্যান্ড ইন্টারনাল সোর্স। এক্সটার্নাল সোর্স হচ্ছে ফরেন এইড, বিদেশি সহযোগিতারায় ঋণ নেয়, IMF এর কাছ থেকে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, অথবা দাতা সংস্থার কাছ থেকে
কিছুর ধার তারা পায়। আর ইন্টারনাল সোর্স হচ্ছে ব্যাংকিং খাত থেকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নেয়। ঋণ নিতে নিতে এমন বোঝা এই দেশের সামনে তারা বাঁধিয়েছে, এখন বর্তমানে বাংলাদেশে $77 বিলিয়ন ঋণ হয়ে আছে। বাংলাদেশে 2026 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে ঋণ আছে, সেই ঋণের সুদ পরিশোধ করতে এই বাংলাদেশের খরচ হবে $26 বিলিয়ন পার ইয়ার। আমার বাজেট থেকে 1,20,000 কোটি টাকা শুধু মাইনাস করতে হবে, ঋণ বাবদ মাইনাস করতে হবে। এটা সুদ অরিজিনাল না, অরিজিনালের কথা মনে করেন না, আবার সুদ পরিশোধ করতে হবে সুদ। আবার এই টাকা কোথা থেকে আসবে? আপনার ঘাড় মোটকে এই টাকাগুলো নেবে। ব্যাংকিং খাতে আপনি টাকা জমা দিয়েছেন, 5টা ব্যাংক লুটপাট করে নিয়ে চলে গিয়েছে এসালম গ্রুপ। এই টাকা জনগণের জামানত জমা দিতে পারছে না, সরকার আবার আইন প্রণয়ন করছে, তাদের হাতেই আবার এই ব্যাংক ফেরত দিচ্ছে। সরকারের এখন লং টাইম ধরে আগামী জুন মাস পর্যন্ত কিভাবে চলবে টাকা নাই। 3 দিন আগে তারা ব্যাংকিং খাত থেকে 40,000 কোটি টাকা উইথড্র করছে, উত্তোলন করছে। তাতে চলবে না, আরও টাকার প্রয়োজন। কোথা থেকে টাকা নিবে? ট্রেজারি বন্ড দিচ্ছে, ট্রেজারি বন্ড থেকে কিছু ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, জনগণের কাছ থেকে টাকা কালেকশন করতে হবে। জুন মাস পর্যন্ত চলার জন্য তাদের 1.5 লক্ষ কোটি টাকা প্রয়োজন। ব্যাংকিং খাত থেকে 41,000 কোটি টাকা উইথড্র করেছে, আর যে টাকা প্রয়োজন ট্রেজারি বন্ড থেকে 1,10,000 কোটি টাকা তাদের উইথড্র করতে হবে, উত্তোলন করতে হবে জনগণের কাছ থেকে। এইবার জনগণের কাছ থেকে টাকা উত্তোলনের সেই ফর্মুলা এখন তারা ঘোষণা করে দিয়েছে। এভাবে করে জনগণকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আপনারা যেই পজিশনে আছেন, এই পজিশনটা হচ্ছে এই জাতিকে নিয়ে, এই দেশকে নিয়ে ভাবার একটা সময়। এই দেশে জাতি আপনাদেরকে অনেক কিছু দিয়েছে। আপনারা ছোটবেলা থেকে লেখাপড়া করতে করতে এই পর্যন্ত আসছেন। যারা মাদ্রাসায় পড়েছেন, অন অ্যান অ্যাভারেজ গভর্নমেন্টের আপনাদের পেছনে 12,000 টাকা করে খরচ হয়েছে পার ইয়ার। আপনারা যারা স্কুলে পড়ে এই পর্যন্ত এসেছেন, অন অ্যান অ্যাভারেজ আপনাদের পেছনে 25 থেকে 30,000 টাকা করে গভর্নমেন্টের খরচ হয়েছে। আপনারা যারা ক্যাডেট কলেজ থেকে পড়ে এসেছেন, অন অ্যান অ্যাভারেজ আপনাদের পেছনে 1,35,000 টাকা করে খরচ করা হয়েছে। আপনারা যারা কলেজ থেকে এই পর্যন্ত আসছেন, তাদের পেছনে অন অ্যান অ্যাভারেজ 30-40,000 টাকা করে অ্যাভারেজে সরকারের খরচ হয়েছে। আবার ইউনিভার্সিটিতে পড়বেন, সেখানে তো টোটাল খরচটাই বেয়ার করবে হচ্ছে গভর্নমেন্ট। সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমার মনে হয় সর্বসা করলে 4 বছর 5 বছরে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে প্রথমে ভর্তির সময় 9,000 টাকা, আর সব মিলে টিলে পরবর্তীতে হয়তো আরো 5-7 হাজার টাকা দেয়া লাগছে। এই হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফ শেষ। অথচ আমাদের ইউনিভার্সিটির টিচাররা বেতন পাচ্ছে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করেও বেতন উঠাচ্ছে। এত টাকা কোথা থেকে পাচ্ছে? সব শিক্ষা খাতে বাজেট দেওয়া হয় জনগণের টাকা থেকে। সুতরাং এই সোসাইটির প্রতি আপনার আমার লায়াবিলিটিস আছে। একজন কুলি মজুর, দিন মজুর, রিক্সাওয়ালা তার ঘাম ঝরানো টাকাগুলো দিয়ে আমার প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখছে। আমাদের লায়াবিলিটির জায়গাগুলো যেন আমরা ভুলে না যাই। আমার মেধার অহংকারে, অহমিকায় আমি যেন দম্ভ ভরে নিজেকে জমিনের উপরে পা পড়ে না এমন পজিশনে যেন না নিয়ে যাই। নিজেকে অনেক বেশি শিক্ষিত আর এলিট ক্লাসের মনে করে যেই মানুষগুলো ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আমার ইউনিভার্সিটি কলেজগুলো চলছে, তাদের উপরে যেন জুলুম আমি না করে ফেলি। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনারা ইউনিভার্সিটি এই লেভেলে আসছেন, ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবেন, আপনাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জগুলো আপনারা বুঝতে পারবেন কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হচ্ছেন। বর্তমান বাংলাদেশে 41 লক্ষ বেকার আছে। এই বেকারগুলো হচ্ছে সব অনার্স এবং মাস্টার্স পাস করা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এবং গ্রাজুয়ালি এই বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা কমছে না। এটা হচ্ছে সরকারি হিসেব বলছে 27 লক্ষ, গত 1 মাসে আরো কিছু বৃদ্ধি পেয়ে সরকারি হিসেবে বলছে 31 লক্ষ। বেসরকারি হিসেবে আমরা দেখেছি প্রায় 40-41 লক্ষ বেকার বাংলাদেশে আছে। আর একটা অংশ আছে ডিসগাইজ আনএমপ্লয়েড, দে আর সার্চিং জব বাট ডিডেন্ট গেট। কেউ চাকরি করছে অনার্স মাস্টার্স পাস করার পরে 15,000 টাকার চাকরি, বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বের হবেন না, এরপরে আপনাকে অফার করা হবে 20,000 টাকা, 25,000 টাকা বেতনের চাকরি। আর সেখানে লেখা থাকবে রেজাল্ট 3.25 এর উপরে হলে ভালো হয়। সায়েন্সের স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দেয়া হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ভাষাগত যোগ্যতাকারী ব্যক্তিকে আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে। যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা। বেতন কিন্তু সব মিলায় 25,000 টাকা। এই জন্য আবার হুমড়ি খেয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই আবেদন করবে, বিকজ বাংলাদেশে কোনো জব সেক্টর নাই, চাকরি নাই। বিসিএস এর জন্য আবেদন করতে গিয়ে দেখবেন 2,000 লোক
একটা সার্কুলার দিয়েছে 2000 স্টুডেন্ট আবেদন করতে পারবে, সেই 2000-এর এগেইনস্টে আবেদন করছে 4,75,000 স্টুডেন্ট। এই পরীক্ষাটা এত কঠিন করে নেওয়া হচ্ছে যে অধিকাংশকে ছাঁটাই করার জন্যই পরীক্ষাটা নেওয়া হয়। আবার আমাদের সোসাইটিতে এই আমলাদের বেতন এত বেশি, লুকেটিভ জব, এত বেশি পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে গিয়েছে, এইটাকে লুকেটিভ তৈরি করা হয়েছে, যার ফলে এখন 30 বছর পর্যন্ত এই সরকারি চাকরির পেছনে, এই মরিচিকার পেছনে ঘুরতে থাকে ইয়াং জেনারেশন। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে যখন ধৈর্য হারা হয়ে পড়ে, তখন তারা যত্রতত্র একটা জবে ঢুকে নিজের ইফিসিয়েন্সি নষ্ট করে ফেলে। সোসাইটির প্রতি তার লায়াবিলিটি সে ভুলে যায়, কারণ সে অলরেডি বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ অনার্স মাস্টার্স পাশ করার পরে আপনি দেখবেন আমার কেবল 25 বছর বয়স হয়েছে। এই সময় অনেক অপরচুনিটিস আপনার হাতে ছিল, ভালো রেজাল্ট করে হায়ার স্টাডি করতে বাইরে যাওয়ার সুযোগটা আপনার ছিল। প্রাইভেট সেক্টরের জব হচ্ছে 99%, মাত্র 1% হচ্ছে পাবলিক সেক্টরের জব। সেজন্য আপনাকে 99%-এর মাল্টিন্যাশনাল কোম্পানি সেখানে জব করার সুযোগ ছিল, এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য যে ধরনের মেকানিজম এই সোসাইটিতে দরকার ছিল, সেগুলো আপনার হাতে দেয়া হবে। এদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাইরা নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে বিদেশে লোক পাঠানোর জন্য ব্যবহৃত হয়। তারা ট্রেনিং দেয়, ভাষা শিক্ষা দেয়, কিন্তু দুনিয়ার কেউ আল্লাহর হস্তে এই প্রতিষ্ঠানের সম্বন্ধে জানে না। এখানের প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা সকাল বিকাল যায় আর মাছি মারে, কয়টা মাছি মারলো তা গুনতে পারে, কয়জন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাইলো তা গুনতে বললে তারা গুনে দিতে পারবে না। এইভাবে করে আমার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অকেজ করে রাখা হয়েছে। এটা একটা অদৃশ্য সিন্ডিকেটের মতো করে চলছে। এই সিন্ডিকেটে বিদেশে লোক পাঠাতে গেলে সরকারি মাধ্যমে গেলে 5 লাখ টাকা লাগবে, বেসরকারি মাধ্যমে গেলে আপনাকে ওই সিন্ডিকেটকে ধরতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগবে। তো যে মানুষগুলোর অর্থনীতির স্বাবলম্বিতা নাই, সে চিন্তা করে বিদেশে গিয়ে এই মুহূর্তে এত টাকা খরচ করে লাভ কি, এখন যত্রতত্র একটা চাকরি করলেই হলো। এত প্রতিকূলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার লেখাপড়া অনার্সে যে লেখাপড়াগুলো আপনাকে শিখাবে, এরপরে গিয়ে আরো 4 বছর 3 বছর BCS এর জন্য আপনার এক্সট্রা ইফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে। আমি বলি টিচারদেরকে, যে লেখাপড়া আমার কর্মক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করলো না, 4 বছর আমার সিলেবাসের মধ্যে ওইটা লেখাপড়া না করে আমার জব সলিউশন পড়াইলেই তো পারতা, MP3 পড়াইলেই তো পারতা, কি কারণে আমার 4 বছর জীবন থেকে এইভাবে নষ্ট করলাম? কর্মমুখী কোনো শিক্ষা কাঠামো নাই। অথচ উন্নত দেশগুলোতে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে, চায়নাতে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, সিঙ্গাপুর, হংকংয়ে দেখেছি, সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন থাকে। আপনি যদি ইনস্টিটিউট গড়ে তোলেন, কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট খোলেন, এই সাবজেক্ট খোলার পরে ওইখানে পড়াশোনা করে কার কোথায় চাকরি হবে সেটা এনশিওর না করলে ওই প্রতিষ্ঠানকে ওই সাবজেক্ট খুলতে দেয় না। আমাদের দেশে আছে এত বেশি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, তারা অ্যাভেলেবেল পাস করে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার পরে তার চাকরির সেক্টর বলতে আল্লাহর রাস্তায় কিছুই নাই। প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলা আছে, দর্শন আছে, পালি আছে, উর্দু আছে, ফার্সি আছে। আমি এইগুলোকে নেগেটিভলি বলছি না। এই সাবজেক্টে পড়ার পরে আমার জব সেক্টর ক্রিয়েট না করে অ্যাভেলেবেল ইউনিভার্সিটিগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাচ্ছে এবং এই ইউনিভার্সিটিগুলো পারমিশন দেওয়া হচ্ছে। স্টুডেন্টরা এখানে পড়ার পরে মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছে। আমি এইগুলো পড়ে কি করব, চাকরি পাবো কোথায়? ক্লাসে তাদের খুঁজে পাওয়া যায় না, লাইব্রেরিতে তারা লাইন দিচ্ছে, কোচিংগুলোতে গিয়ে তারা লাইব্রেরি ওয়ার্ক করছে। একাডেমিক জায়গায় যে উদ্দেশ্যে এখানে ইনভেস্টমেন্ট করা হয়, টিচার নিয়োগ দিয়ে লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে, তার কোনো ইউটিলাইজেশন এই সোসাইটিতে নাই। এত শত প্রবলেম নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আসেন, ক্রাইসিসটা আপনার জন্য কোথায় আসলে তৈরি হতে পারে? প্রথমত ক্রাইসিস হচ্ছে আমাদের সোসাইটিতে এখন একটা শিফটিং হচ্ছে, এটা বুঝতে পারছেন। ইন্ডাস্ট্রিয়াল একটা রিভলিউশন হচ্ছে। আমাদের সোসাইটি বর্তমানে আছে লেবার ইকোনমি, এটা শিফটিং হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। লেবার ইকোনমি মানে লেবার ইন্টেন্সিভ অ্যাক্টিভিজম, যেখানে চলে জনগণকে কাজে লাগিয়ে উৎপাদন করা। একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, সেখানে লেবারকে ইনপুট করা হয় 50 জন 100 জন। এই 100 জন লেবার কর্ম করে খায়, তাদের কাছে অর্থ চলে যায়। কিন্তু যখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, ওই 10 জন লেবারের কাজ করার জন্য একটা মেশিনারি নিয়ে আসা হয়। ওই মেশিন একজন অপারেট করলে 10 জনের সমান কাজ করতে পারে এবং তার প্রোডাকশন নিখুঁত এবং বেশি। সুতরাং ওই 9 জনকে তখন বেকার হয়ে যেতে হয়, ওই একজন দক্ষ এমপ্লয়ি এখানে ইনক্লুড হয়।
ওই যে লেবার ইকোনমি যখন কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে যাচ্ছে, তখন 9 জন যে বেকার হয়ে যাচ্ছে, এটা অ্যাডিশনাল বেকারত্বের পরিমাণ বাড়াচ্ছে, কিন্তু উৎপাদন কিন্তু আমার ঠিকই আছে। এ কারণে জিডিপি গ্রোথ রেট পরিমাণ বাড়ে, আমার বিশাল একটা ভলিউমের জিডিপি হচ্ছে, কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না, আমার জেনারেশনের কাছে অর্থের যে যোগানটা যাওয়ার কথা সেটা যাচ্ছে না, বেকারের ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। এই শিফটিংটা যে এত রেডিক্যালি হচ্ছে, মেশিনারির ইকুইপমেন্ট এত রেডিক্যালি ডেভেলপ করছে ওপেন মার্কেট ইকোনমির কারণে। কারণ আমি খুব সহজেই আমেরিকার সাথে বাণিজ্য করতে পারছি ওপেন মার্কেট ইকোনমির কারণে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কারণে। আমার সরাসরি লিয়াজু আছে বা বাণিজ্য করতে পারি চায়নার কাছে, চায়না অলরেডি ক্যাপিটাল ইকোনমি। তো চায়নার কাছ থেকে আমি মেশিনারি নিয়ে আসছি, আমার ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাকশনের জন্য আমি তো মেশিনারি নিয়ে আসবই, কারণ এখানে আমার কস্টিং কম, আমার প্রোডাকশন বেশি, আমার প্রফিট বেশি। এগুলো সরকার পারমিশন দিয়ে দিচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি তার লেবারকে সরকার কিভাবে ইউটিলাইজ করবে সেই ফর্মুলা তারা দিচ্ছে না। কারণ এদেশের রাজনীতিবিদরা অথবা কালচারাল হিজিমনির কারণে, এডুকেশনাল একটা কনস্ট্রেন্ট আমাদের দেশে আধিপত্যবাদরা তৈরি করে রেখেছে। ভারত কখনোই চায় না আমাদের দেশ অর্থনৈতিকভাবে সাস্টেনেবল হোক, এবং এইটা চাইবে না অন্তত 2030 সাল পর্যন্ত। কারণ 2030 সাল পর্যন্ত এদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলবে। হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? একটা নির্ধারিত সময়ে, নির্ধারিত একটা এলাকায় টোটাল জনগোষ্ঠীর অধিকাংশ যখন কর্মক্ষম হয়, তখন সেটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলছে 2006 সাল থেকে শুরু হয়েছে, 2030 সাল পর্যন্ত চলবে। 30 সাল পর্যন্ত যেতে যেতে বাংলাদেশের 70% থাকবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি থাকবে। এই কর্মক্ষম জনসংখ্যার জন্য যদি আমি ইকোনমিক জোন তৈরি না করতে পারি, কর্মক্ষেত্র তৈরি করতে না পারি, তাহলে আলটিমেটলি বেকারত্বের পরিমাণ অনেক বেশি হাই হবে, লেবার হবে অনেক বেশি চিপ। আর এই হাই মানে বিশাল একটা জনসংখ্যা কিন্তু চিপ লেবার, এটা মার্কেটের মধ্যে অ্যাবান্ডেন্স তৈরি করে, সোসাইটির মধ্যে একটা অ্যানার্কি সিচুয়েশন তখন তৈরি করে। এটা কেন চায় একটা রাষ্ট্র? কারণ ভারত চায় তার 7 সিস্টার্স এত বেশি অনুন্নত, বাংলাদেশ যদি এখান থেকে অনুন্নত হয় তাহলে 7 সিস্টার্সের উপরে বিশাল এক প্রভাব পড়বে। সে তার সার্বভৌমত্বের অখণ্ডতা রক্ষার জন্য সে বাংলাদেশকে কখনো উন্নত হতে দেবে না। এ কারণে সে এমন একটা শিক্ষা কাঠামো আমার উপরে চাপিয়ে দেবে, যে শিক্ষা কাঠামো কর্মমুখী কোনো শিক্ষা কাঠামো না। আমি যে 40 লক্ষ বেকারের কথা বললাম, এটা কি কারণে হবে? আমি লেখাপড়া করার পরে জব পাওয়া আমার অধিকার, কিন্তু আমি জব পাচ্ছি না। অথচ এই বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস ফেল করে যে স্টুডেন্ট কর্মক্ষেত্রে প্রবেশ করে, সে কিন্তু আবার তাদের ভিতরে বেকারত্বের হার নাই বললেই চলে। সে যে কোনো জব করতে পারছে, কিন্তু আমি অনার্স মাস্টার্স পাস করার পরে রিক্সা চালাতে পারছি না, মুদি দোকান দিতে পারছি না, ছোট একটা গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে বসতে পারছি না। সোসাইটি আমাকে সেটা অ্যালাউ করছে না। আমাকে একেবারে ইন্টেনশনালি এই বেকারত্বের এই জায়গায় তিলে 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 নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে আমাকে লেবার বানিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। বিদেশে আমি যাচ্ছি অল্প কয়টা টাকা ইনকাম করার জন্য, আমি হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের বোঝা। এই জায়গায় আপনাকে আমি সতর্ক করছি, প্রিয় বন্ধুরা, ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, অনেক রঙিন স্বপ্ন নিয়ে যাবেন। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে আমরা সবাই স্বপ্ন দেখি ইউনিভার্সিটির টিচার হব। ফার্স্ট টাইমেই এটা একটা বড় স্বপ্ন সবাই, এবং সবাই ইউনিভার্সিটির টিচার হওয়ার একটা স্বপ্নে থাকে। ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম সিনিয়রদের সাথে একটা খুব চমৎকার একটা রিলেশন। মাঝে মাঝে তারা এই কারণে র্যাগও দেয়, মাঝে মাঝে ঘুরায়, মাঝে মাঝে খেলার কিটস বহন করে মাঠের ভিতরে ঘুরায়, নানা ধরনের টর্চার, মেন্টাল টর্চার করে। কি, তোমাকে আমি সিট দেব, তোমার ব্যাচ আইডির সাথে আমার আইডি মিলে, আমি ইমিডিয়েট সিনিয়র। ইমিডিয়েট সিনিয়রদের একটা বড় অংশকে দেখবেন নিজের কোনো লেখাপড়ার খোঁজ নাই, পূর্বের লোকের কাছ থেকে কপি করা সিট নিয়ে আসছে, জীবনে পড়েও নাই, ওইটা আবার আপনার হাতে প্রোভাইড করে। কারণ ইউনিভার্সিটিতে 5-7 জনের বেশি আসলে লেখাপড়া করে না। আপনার ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে খুব একটা ইমোশন নিয়ে কিন্তু যাত্রা শুরু হবে, কারণ আপনাকে টিচার হইতে হবে। এই কারণে ওই সিনিয়রদের পিছনে দৌড়াবেন অত্যাধিক পরিমাণে। আর হচ্ছে এত বেশি সেলফ সেন্ট্রিজম কাজ করে যে আমি একটা শীট পাইছি, এই শীট আল্লাহর রাস্তায় আর কাউরে দেখাবো না, এটা ইউনিক একটা শীট আমি পেয়ে গেছি। কেউ যদি জিজ্ঞাসা করে, না না আমি কিছুই পাই না, এরকম একটা ন্যারো মাইন্ডেড একটা সিচুয়েশন ক্রিয়েট করে। ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম যাওয়ার পরে বোঝা যায় যে আমার দ্বারা আসলে এই রেসে যাওয়া সম্ভব না। তখন স্বপ্নটা একটু কমতে থাকে। আমি আমার মাস্টার্সের একটা থিসিস করেছিলাম। থিসিসের টপিকটা ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। সেখানে আমি দেখিয়েছিলাম স্টুডেন্টের ক্যারিয়ার অ্যাসপাইরেশনগুলো কীভাবে ডিক্লাইন হয়।
আমি দেখলাম ফার্স্ট ইয়ারে আসার পরে হাই অ্যাম্বিশন প্রত্যেকটা স্টুডেন্টের, মাস্টার্স পাস করার পরে কোনোভাবে ছেড়ে দেমা কাইন্দে বাসি অবস্থা, যে আমার আসলে একটা চাকরি হইলেই হয় ভাই, ছেড়ে দেই বা নিজের দক্ষতা সম্বন্ধে এবার তার মেজারমেন্ট হয়ে যায়। কিন্তু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা তো বিশাল কিছু। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটা সময় গিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টের পরিচয় দিতেও কষ্ট হয়ে যায়। এটা কাদের কষ্ট হয়? যাদের সিনিয়রদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে সময় শেষ, রাজনৈতিক নেতাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে সময় শেষ হয়ে যায়। একটা বড় অংশের ক্যাম্পাসে যাওয়ার পরে দেখবেন বিশাল আমার ভাই তোমার ভাই, তারে সারা গতি নাই, এই গতি করার জন্য তার পিছনে যাই, যাওয়ার পরে আর নিজের ক্যারিয়ারটাও নাই। এমন অনেক লোকদেরকে আমরা চোখের সামনে দেখছি, 8 বছর 9 বছর 10 বছর শেষ, আল্লাহর হস্তে তার পাশ করে বের হইতে হচ্ছে না। তিনি আবার যখন বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা বলেই বক্তব্য হিসেবে পরিচিত হন। দয়া কইরা ভুল কইরাও এই রাস্তায় কেউ পা বাড়ায়েন না, নিজেকে শেষ করিয়েন না, নিজের পরিবারটাকে হতাশ করিয়েন না। নিজের জায়গা, নিজের জীবনকে নিজেকে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র শিবির মনে করে আমার দেশের ইউনিভার্সিটিগুলো একটা একাডেমিক বান্ধব ইউনিভার্সিটি হওয়া উচিত। এই ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার চর্চা হওয়া উচিত, মেধার বিকাশ সাধন হওয়া উচিত। যদি আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়, আপনারা দেখবেন পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ঢোকার পরে মনে হবে যে এটা রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র, মিছিল মিটিং আর যেভাবে দেয়াল লিখন, ওটা কোনোভাবেই যে বিশ্ববিদ্যালয় এটা মনে হওয়ার কোনো সুযোগ আপনাদের নাই আসলে। তবে বুয়েট বা মেডিকেলে ভর্তি হলে এই সিনারিওটা একটু ভিন্ন রকম দেখতে পাবে। বিভিন্ন রাজনৈতিক ইউনিভার্সিটিগুলোতে প্রবেশের পরে এই সিনারিও, এইখানে সিনিয়ররা আগে গেস্ট রুম, গণরুম এই জাতীয় বিষয়গুলো ছিল। আল্লাহ রহমতে আমাদের ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে আমরা ক্যাম্পাসগুলোতে 5 আগস্টের পরে যখন সুযোগ পেয়েছি, সকল গণরুম গেস্ট রুম ভেঙে তছনছ করে দিয়েছি। সব জায়গায় আমরা সিট ব্যবস্থা করে দিয়েছি। সব ছাত্ররা ফার্স্ট ইয়ারে গেলেই সিটের বন্দোবস্ত করে। একটা সিট পাওয়ার জন্য নেতাদের পিছনে ছুটতে ছুটতে স্যান্ডেলের তলা শেষ করে ফেলে। আমরা বলছি আর নেতার পেছনে ছোটা লাগবে না, ফ্রি ফেয়ার এখানে সিট বন্টন হবে, মেধার ভিত্তিতে, দূরত্বের ভিত্তিতে, রেজাল্টের ভিত্তিতে সিট পাবে মেধাবী শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসনের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমরা ক্যাম্পাসগুলোতে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্র শিবিরের পিছনেও দৌড়ানোর দরকার নাই, অন্য কোনো দলের পিছনেও দৌড়ানোর দরকার নাই। আইডিওলজি যদি ভালো লাগে, ক্যাম্পাসগুলো হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। ভ্যালুসগুলো প্রচার করতে হবে। যদি তোমার ভ্যালুস ভালো লাগে তাহলে তুমি এই পার্টি করবা, তোমার ভালো না লাগলে যেটা ভালো লাগে সেটা তুমি করবা। তোমাকে কেউ বাধ্য করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দলীয় কর্মসূচিতে নেতার পিছনে স্লোগান দেওয়ার জন্য কেউ নিয়ে যাবে না। ফার্স্ট ইয়ার থেকেই নিজের ক্যারিয়ারের একটা গোল আমরা সেট করে ফেলব এবং সেই অনুযায়ী আমার জীবনকে যেন আমরা পরিচালনা করতে পারি। আমি আপনাদের কাছে অনেক কথাগুলো বলতে পারলাম না, অনেক কথা বলে ফেললাম। যেগুলো আমি বলতে পারলাম না এগুলো আশা করি আপনারা বুঝে নিয়েছেন, কারণ মেধাবীরা অল্প কথাই বুঝে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনের ইউনিভার্সিটি লাইফটা সুন্দর করুক। 5টা বছর এটা খুবই আনন্দের একটা জীবন। এই জীবন শেষ হয়ে গেলে আমরা এখন বুঝি যে ওই সময়টা যদি আরো একটু এক্সপ্যান্ড হতো তাহলে মনে হয় ভালো হতো। সবার সাথে একটা ভালো সম্পর্ক, টিচারদের সাথে ভালো সম্পর্ক, এইটা মেনটেন করে চলবেন। অনেকে আপনাদেরকে বলবে ওপেকের সদস্য। আমাদের কিছু শুরুতে যখন কিছু স্টুডেন্টরা টিচারদের পেছনে পেছনে ঘুরতো, তখন তাদেরকে বলতে এ ওপেকের সদস্য। ওপেক মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তেল রপ্তানিকারক যে অর্গানাইজেশন আছে সেটা। এখন ওপেকের সদস্য বলতো কেন? টিচারের কাছে বারবার যায়। দিন শেষে আমি দেখতাম ওই টিচারের কাছে যারা বারবার যায়, পরীক্ষার আগে, টার্ম ফাইনালের আগে, সিটির আগে, কার্ডের আগে মানে টার্ম ফাইনালের আগে ওদের পিছনে আবার ঘুরে ঘুরে ওদের শিট নোট গাইডের পরে সবাই নিতে হয়। দিন শেষে ওরাই ফার্স্ট ক্লাস ওরাই ফার্স্ট ক্লাস সেকেন্ড, সিজিপি অনেক বেশি হাই হয়। সুতরাং ওই কে কি বললো আপনি বই পোকা, আপনি হচ্ছে ওপেকের সদস্য, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ওই দিন শেষে ওরাই আপনাকে আবার রিকগনিশন দেবে, আমাদের ক্লাসে ওই হচ্ছে বেস্ট স্টুডেন্ট, আপনার পিছনেই ছুটবে। আপনারা চেষ্টা করেন আপনাদের এই 4টা বছরকে চমৎকারভাবে কাজে লাগানোর জন্য, ইউনিভার্সিটি লাইফটাকে এনজয় করার জন্য।